হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 দাগের ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন। তো পেজ নম্বর হলো 23। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আমরা এখন শুরু করবো। একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় 8 টাকা 10 আনা। উল্কা ছুটায় নীল খিলানে। তো নীল খিলান বলতে এখানে বোঝায় আকাশকে। পলিটিক্যাল সাসপেক্ট এর নাম হলো সব্যসাচী মল্লিক। সমাজ শব্দটির অর্থ হলো বিস্তৃত করা না সংক্ষেপ করা, সম্পূর্ণ করা না সংগ্রহ করা। তো সঠিক উত্তরটি হবে খ, সংক্ষেপ করা। সাধারণ ধর্মবাচক পদ কোন সমাসে দেখা যায়? কর্মধারায় সমাসে দেখা যায়। এরপরে দুয়ের দাগের কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কাকে সদাশয় ব্যক্তি বলা হয়েছে? উল্লেখিত মন্তব্যটির বক্তা নিমাই বাবু। সে পথের মধ্যে কুড়িয়ে পেয়েছে গাঁজা, যদি কখনো কারোর কাজে লাগে ভেবে সেটিকে কাছে রেখেছে, তাই এই অদ্ভুত পরোপকারের ইচ্ছের জন্য তাকে সদাশয় বলেছেন। এরপরে দুয়ের দুই, আমার অপরাধ হয়েছে, কে তার অপরাধ স্বীকার করেছে? বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের আলোচ্য অংশে বিরাগী সাজে হরিদাকে দেখে জগদীশবাবু উপর থেকে নিচে নেমে আসেননি, এটাই ছিল তার অপরাধ। দুয়ের তিন, ওরে ওই স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? প্রয়ায় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্র হাসির প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে বলে কল্পনা করেছেন। তবু তারে রাখে পদাশ্রয়ে। যদুনাথ। তো যদুনাথ শব্দটির এখানে অর্থ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত অংশে উল্লেখিত যদুনাথ শব্দের অর্থ হল হাতির দলের প্রধান। তো এরপরে আলোচনা করব দুইয়ের পাঁচ, চতুর্ভুজ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লেখ। চতুর্ভুজ শব্দের ব্যাসবাক্য হল চার ভুজের সমাহার। এটি সংখ্যাবাচক বহুব্রী সমাস। এরপরে তিনের দাগের কম বেশি 60 শব্দের নিচে প্রশ্নের উত্তর দাও। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কে কথাটি বলেছে? মজার ব্যাপারটি কি? মজার ব্যাপার, সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে থাকার জন্য এক সন্ন্যাসী এসেছিলেন। খুব উঁচু দরের এই সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। সারা বছর একটা হর্তুকি ছাড়া তিনি নাকি আর কিছুই খেতেন না। অনেকের মতে তার বয়স ছিল 1000 বছরেরও বেশি। জগদীশবাবু ছাড়া আর কাউকে তিনি পায়ের ধুলো নিতে দেননি। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। তাকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার মধ্যে ফেলে দিয়েছিলেন। এটাই ছিল মজার গল্প। সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি কি বুঝিয়েছেন? সেখানের আগল ভাঙার অর্থ কি? সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি আন্দামানের সেলুলার জেলের প্রধান ঘটকের
কথা বলেছেন, ফটকের কথা বলেছেন। তো আগল ভাঙার কারণ, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে আর ইংরেজদের অত্যাচারও তীব্র হয়। ইংরেজরা ভারতে স্বাধীনতা সংগ্রামীদের বিনা বিচারে আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখত। এই জেলে ছিল ভারতীয়দের কাছে অত্যাচারের প্রতীক। এই জেলটি ছিল ভারতীয়দের অত্যাচারের প্রতীক। এই কারণ ধ্বংসরূপী মহাকালী প্রলয়নশয় মত্ত হয়ে সেই বন্দিশালার আগল ভাঙবেন বলে কবির বিশ্বাস। এরপরে চারের দাগের কম বেশি 150 শব্দে উত্তর দাও। হাই বিধি বাম মম পুঁথি উক্তিটির বক্তাকে এখানে বক্তার মনের কোন অনুভূতির প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে লেখো। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণ আলোচ্য মন্তব্যটি করেছেন। বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে শোকে কাতর রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেন। সেজে ওঠে তার চতুরঙ্গ বাহিনী। এই সময় সেখানে এসে উপস্থিত হন পুত্র ইন্দ্রজিৎ। রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য তিনি পিতা রাবণের কাছে অনুমতি প্রার্থনা করেন। ঘোর সরানলে কবি ভস্ম বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। পুত্রকে আলিঙ্গন করে রাবণ জানান যে সেই কাল সমরে ইন্দ্রজিৎকে পাঠাতে তার মন সায় দেয় না। এই সময়েই রাক্ষসরাজ তার পুঁথি নিয়তির নিষ্ঠুরতার প্রসঙ্গে আলোচ্য উক্তিটি বলেন। বক্তার একথা বলার কারণ, নিয়তির নিষ্ঠুরতাকে রাবণ তার জীবনে বারবার উপলব্ধি করেছেন। কুম্ভকর্ণের মৃত্যুর ছিল একটি আঘাত। একইভাবে বীরবাহুর মৃত্যুকে রাবণের প্রতি নিয়তির বিরূপতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মেঘনাদের হাতে যুদ্ধে নিহত হওয়ার পরেও যেভাবে রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছে ও বীরবাহুকে যুদ্ধ হত্যা করেছে তা রাবণকে বিস্মিত ও হতাশ করে তুলেছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পূর্ণ বাসে। তো একথা বলার সময়ে মহাবীর রাবণকে যথেষ্ট হতাশ মনে হয়েছে। এরপরে 4.2 পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনা অংশে অপূর্ব অনুভবেই হয়ে উঠেছে কাহিনীর মূল বিষয়। তার চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হল দেশপ্রেম। অপূর্ব বাংলাদেশের ছেলে এবং সে স্বদেশী ভাবধারায় বিশ্বাসী। নিমাইবাবুর মুখে সব্যসাচীর বর্ণনা শুনে অপূর্বর মনে মহান দেশপ্রেমিক সম্পর্কে শ্রদ্ধা ভক্তি জেগে ওঠে। তবে রাগ হয় নিমাইবাবুর উপর, কারণ বাঙালি হয়েও তিনি নিজের দেশের এত বড় একজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করতে তৎপর। সব্যসাচী সন্দেহ আটক গিরিশ মহাপাত্রেই যে আসলে সব্যসাচী তা অনুমান করতে অপূর্বর দেরি হয়নি। তাই সে নিমাইবাবুকে বলেছে, এ লোকটিকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। পুলিশের কাছে এরকম উক্তি অপূর্বর চরিত্রের দৃঢ়তা এবং দেশপ্রেমকেই তুলে ধরে। সাহসী ও প্রতিবাদী স্বভাব। শান্তশিষ্ট হলেও অপূর্ব প্রতিবাদী। সে রামদাসের কাছে পুলিশের সমালোচনা করেছে। এতে অপূর্ব রাজদ্রোহিতার অপরাধে শান্তি পেতে পারে। বর্মা সাব ইন্সপেক্টরের আচরণের প্রতিবাদ করার ক্ষেত্রে তাই সে এতটুকু দ্বিধা করেনি। ইতিকথা সব দিক দিয়ে বিচার করে বলা যায় যে ডুইং অ্যান্ড
সাপারিং এর ভিত্তিতে অপূর্ব আলোচ্য কাহিনীর অংশে মুখ্য চরিত্র। এরপরে 5-2 বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে? বক্তা সিরাজউদ্দৌলা। নাট্য অংশে উল্লেখিত অংশটি বক্তা নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং। বক্তার এরূপ ধারণার কারণ নবাব সিরাজউদ্দৌলা তার দরবারে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন জগৎ শেঠ, রাজা রাজবল্লভ রায় দুর্লভ প্রমুখের সামনে আলোচ্য মন্তব্যটি করেন। নবাব কলকাতা দুর্গ পুনর্দখল করার পরে ইংরেজরা তাদের সৈন্য শক্তিকে আরও সংহত করে নেয়। তারা নবাবের অনুমতির তোয়াক্কা না করে চন্দননগর দখল করে নেয়। কাশিম বাজারের দিকে ইংরেজদের অভিযানের প্রস্তুতিও প্রায় শুরু হয়ে যায়। সব মিলিয়ে নবাবের দৃষ্টিতে বাংলার জন্য তা ছিল এক দুর্দিন। আর তার পাশাপাশি ঘনিষ্ঠদের কাছ থেকে নবাব প্রত্যক্ষ বিরোধিতা পাঠিয়েছিলেন। তার সিপাহসালার মির্জাফর এমনও বলেছিলেন, আপনি যদি মানি লোকের এরূপ অপমান করেন তাহলে আপনারা স্বপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না, মানে আপনার স্বপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। মির্জাফর জগৎ শেঠদের বাংলার দুর্দিনে এক হয়ে চলার কথা বললেও সে বিষয়ে সিরাজ নিজেই সংশয়ে ছিলেন। সব মিলিয়ে দেশের সামনে যে মহাবিপদ উপস্থিত হয়েছে সে বিষয়ে সিরাজ নিশ্চিত ছিলেন। এরপরে 6-1 কোশ্চেনটি আলোচনা করব। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কে কাকে কথাটি বলেছে? লজ্জা কিসের দ্বারা জয় করতে হবে তাকে? তো উৎস প্রসঙ্গ মতিনন্দী রচিত কোন উপন্যাস থেকে আলোচ্য বক্তৃতাটি গৃহীত হয়েছে? সাঁতারের প্রশিক্ষণের পাশাপাশি কোনি 40 টাকার বিনিময়ে লীলাবতীর দর্জির দোকানে ঝাড় দেয় ও 5 মাস খাটে। একদিন অমিয়া ওই দোকানে ব্লাউজ করাতে এসেছিল। কোনিকে সেখানে দেখে অমিয়া বলেছিল, তুই এখানে কিসের কাজ করিস? এই কথায় কোনি অত্যন্ত লজ্জিত অপমানিত বোধ করে। ক্ষিতীশকে একথা জানালে ক্ষিতীশ তাকে সান্ত্বনা দিতে আলোচ্যোক্তি করেন। সম্মান প্রদর্শন কোনি সম্ভাবনাময় সাঁতারু তার সম্পর্ক জেলে জলের সঙ্গে, সাঁতারু যারা সাঁতার শেখে তাদের সম্পর্ক জলের সঙ্গে আর কি, জলের সঙ্গে। যার যেখানে অবস্থান তার লজ্জা এবং সম্মান সেখানেই। একজন ক্রিকেট বা ফুটবলার সম্মান, লজ্জা, গর্ব সবকিছুই খেলার মাঠেই। দোকানে কিসের কাজ করে বলে কোনিকে ছোট চোখে দেখেছিল অমিয়া, কিন্তু ক্ষিতীশ তাকে বুঝিয়ে দেন যে সেটা তার প্রকৃত কর্মক্ষেত্রের নয়, সেখানেই তার সাফল্য ব্যর্থতা। লজ্জা বা গর্বের কোনো স্থান নেই, কেননা কোনি প্রতিভাবান সাঁতারু। কোনির সাফল্য বা ব্যর্থতা সাঁতারু হিসাবে জলেই সীমাবদ্ধ। সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত, আবার সাফল্য লাভ করলে গর্ববোধ করা উচিত। তো এই কারণেই ক্ষিতীশ কোনিকে বলতে চেয়েছেন অমিয়ার কথায় লজ্জিত না হয়ে সে যেন সাঁতারটা ভালো করে শেখে। জলের বাইরে কোনির লজ্জা বা গর্বের কোনো কিছুই নেই। এরপরে আলোচনা করব সাধের দাগে। তোমার বিদ্যালয়ের সার্ধ-শতবর্ষ উপলক্ষে যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
Thank you for watching my video.